শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব ৬৬-৬৭। আলী আহমেদ খান হঠাৎ দাঁড়ানো থেকে বসে পড়ল। আরিফ ছুটে এসে আগলে ধরল তার বড় মামাকে। ইকবাল খান হঠাৎ পরিস্থিতি সামাল দিতে হাতে থাকা মেঘের রিপোর্টের ফাইল দিয়ে আলী আহমেদ খানকে বাতাস করা শুরু করলো। আলী আহমেদ খান অঝরে ঘামছে। মিম পানি নিয়ে এসেছে তার বড় আব্বুর জন্য। ভাইজান, তুমি একটু শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করবেন। মোজাম্মেল খানের ভাঙা কণ্ঠস্বর শুনে আলী আহমেদ খান চোখ মেলে তাকালো। কাতর কণ্ঠে বলল, তোরা কেউ আমার আবিরকে খবর দে। ইকবাল খান বললেন, তুমি চিন্তা করো না ভাইজান, আবিরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আরিফ অসহায় দৃষ্টিতে সকলের মুখের পানে তাকিয়ে আছে। সে চাইলেও এই পরিস্থিতিতে কিছু বলতে পারছে না। আবির কোথায় এবং কেমন আছে সেটা জানলে হয়তো পরিস্থিতি আরও অস্বাভাবিক পর্যায়ে চলে যাবে। বন্যা এক নজর আরিফের দিকে তাকিয়ে তারপর বাকি সবার দিকে তাকালো। কি অসহায় সেই দৃষ্টি! সব কিছু জানার পরেও চুপ করে মুখ বুজে থাকার কষ্ট বন্যাকে তিলে তিলে ক্ষয় করছে। ভাই, অ্যাম্বুলেন্স রেডি, ভাবিকে এখনই নিয়ে যেতে হবে। এলাকার এক ছোট ভাইয়ের কণ্ঠ শুনে আরিফ পিছনে ঘুরে তাকালো। তারপর সবাইকে নিয়ে পা দিল আরেক নতুন গন্তব্যে, যার নাম ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। তানভীর, এই তানভীর! আবিরের চিৎকার শুনে তানভীর, রাকিব, রাসেল ও আসিফ ছুটে আসলো। আবিরের ঘুম ভেঙেছে। আল্লাহ জানে এখন আবার কি প্রশ্ন করে। তানভীর বলল, কি হয়েছে ভাইয়া, কিছু লাগবে? আবির বলল, তোকে কতবার বলেছি আমি বাড়ি ফিরতে চাই, ব্যবস্থা কর জলদি। তানভীর বলল, কিন্তু ভাইয়া তুমি তো অসুস্থ। আবির বলল, আমি ঠিক আছি, ইমিডিয়েটলি আমার ঢাকা ফেরার ব্যবস্থা কর। তানভীর এবার উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া প্লিজ শান্ত হও। অতিরিক্ত উত্তেজনা ও টেনশনে তোমার মাথার ক্ষতস্থান থেকে আবারও রক্তক্ষরণ হচ্ছে। আবির বলল, হোক, তাও আমি বাড়ি ফিরতে চাই। আবির বেডের আশেপাশে তার নিজের ফোনটাকে খুঁজলো। দেখলো সাইড টেবিলের এক কর্নারে তার ভাঙাচোরা ফোনটা পড়ে আছে। আবির চোখ ঘুরিয়ে তাকালো তানভীরের দিকে। তানভীর, তোর ফোনটা দে তো। আবিরের কণ্ঠ শুনে তানভীরের সারা শরীর ভয়ে কাঁপুনি দিয়ে উঠল। তানভীর জানে আবিরকে উল্টাপাল্টা বোঝানো বা থামানো এত সহজ না। কাপা কণ্ঠে বলল, ভাইয়া আমার ফোনে চার্জ নেই, ফোন অফ। আবির বলল, কতক্ষণ ধরে তোর ফোন অফ? তানভীর বলল, গতকাল 6টার দিকে ফোন অফ হয়ে গিয়েছিল। আবির বলল, আর আমার অ্যাক্সিডেন্ট কয়টায় হয়েছিল? তানভীর বলল, 4:30 নাগাদ। আবির বলল, ও মাই গড, আমার ফোনটা দীর্ঘ 13 ঘন্টা যাবৎ সুইচ অফ। আমার মেঘ তো এতক্ষণে পাগল হয়ে গেছে। এই রাকিব, তোর ফোনটা দে, মেঘকে কল দেই। এই এখানে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? পেশেন্টকে একা থাকতে দিন, বলে ডক্টর এহসান বের হওয়ার পথে পা রাখল। হঠাৎই কিছু মনে পড়ার ভঙ্গিতে পেছনে তাকিয়ে আবিরকে বলল, প্লিজ আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। আপনার মাথার ক্ষতটা অল্প দেখা গেলেও ভিতরে ইন্টারনাল ড্যামেজ হয়েছে অনেক। অতিরিক্ত দুশ্চিন্তা করলে তা প্যানিক অ্যাটাকেও রূপ নিতে পারে। বলেই ডক্টর এবার বেরিয়ে গেল। প্রতিদিনের ন্যায় সকালের আকাশে আজ রক্তিম সূর্যটা উঠেছে। তেজও আছে প্রতিদিনের মতোই, কিন্তু প্রতিদিনের মতো খানবাড়ির মানুষের মনে শান্তি নেই। সকালের স্নিগ্ধতা নেই কোনো নাস্তা খাওয়া বা অফিসে যাওয়ার তাড়া। আজ অতি ভয়ঙ্কর একটা সকালের সাক্ষী হলো খান পরিবার। কিছুক্ষণ আগে মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা নার্স বারবার চেষ্টা করছে মেঘের শরীর থেকে এক সিরিজ ব্লাড নিয়ে টেস্ট করার জন্য, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। ব্লাড নেওয়ার জন্য নার্স শরীরে কোনো সঠিক শিরাই খুঁজে পাচ্ছে না। এদিকে ব্লাড টেস্ট করে ব্লাড দেওয়া অতি জরুরি। ইতিমধ্যে খান পরিবার ডক্টরের পরামর্শ অনুযায়ী 7 ব্যাগ রক্তের যোগান দিয়েছে, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। এতক্ষণে মেঘের পেটে ব্যথা শুরু হয়েছে। মেয়েটা ব্যথায় কুঁকড়ে আছে, ঝাপসা চোখে কিছুটা দেখতে পাচ্ছে না। তাও তার বন্ধ 2 চোখ ব্যর্থ চেষ্টা করছে আবিরকে খোঁজার। চোখ বন্ধ করে বারবার একটা কথাই বলছে, আমার আবির ভাইকে এনে দাও কেউ। মিটিং চলছে গত 1 ঘন্টা ধরে। 15 জন ডক্টরের একটা টিম কাজ করছে মেঘের সমস্যা নিয়ে। হালিমা খান বারবার অজ্ঞান হচ্ছে। মোজাম্মেল খান ও আলী আহমেদ খান স্তব্ধ হয়ে এক জায়গায় বসে আছে। মালিহা খান ও মিম হালিমা খানকে সামলাতে ব্যস্ত।
গতকাল বন্যা ও আকলিমা খান খানবাড়িতে ফিরে গিয়েছিল। সকাল হতে না হতে বন্যা ফোন দিয়ে মিমকে জানিয়েছে তারা ডিরেক্ট ঢাকা হসপিটালে আসছে। মাহমুদা ও জান্নাত কিছুক্ষণ আগেই এসেছে। 305 নম্বর কেবিনের পেশেন্টের বাড়ির লোক কি আছেন? ডক্টরের কণ্ঠ শুনে সবাই সামনের দিকে তাকালো। আরিফ, মাহমুদা খান ও ইকবাল খান দ্রুত ডক্টরের সামনে এগিয়ে গেল। আরিফ বলল, ডক্টর, আমরা আছি। ডক্টর বললেন, আপনি কি হন পেশেন্টের? ভাই। ডক্টর বললেন, পেশেন্টের হাজব্যান্ড কই? আরিফ বলল, উনি আপাতত শহরের বাইরে আছে। কি হয়েছে প্লিজ আমাদেরকে বলুন। ওনার অবর্তমানে আমরা এই পেশেন্টের গার্ডিয়ান। এখানে পেশেন্টের বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই, চাচা চাচি সবাই আছে। ডক্টর বললেন, সরি মিস্টার, পেশেন্টের হাজব্যান্ডকেই আমাদের লাগবে। আরিফ বলল, কেন ডক্টর, কোনো গুরুতর সমস্যা? প্লিজ আমাদেরকে বলুন। ডক্টর বলল, ঠিক আছে, আপনারা যে কোনো দুইজন আমার কেবিনে আসুন। ডক্টরের পিছু পিছু আরিফ ও ইকবাল খান কেবিনে ঢুকলো। ডক্টর বলল, বসুন। আরিফ ও ইকবাল খান চেয়ার টেনে বসলো। দেখুন মিস্টার, পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল। এই অবস্থায় সিজার করা অতি জরুরি। তাছাড়া পেশেন্টের পেটে টুইন বেবি, যার কারণে পেশেন্টের শারীরিক ঝুঁকি অনেক বেশি। আরিফ ও ইকবাল খান অবাক দৃষ্টিতে দুজন দুজনের দিকে তাকালো। মেঘের সকল রিপোর্ট আবিরের কাছে থাকে। মেঘের টুইন বেবির কথা বাড়ির কেউই জানতো না। হয়তো আবির কোনো কারণে কাউকে কিছু জানায়নি। পেশেন্টের হাজব্যান্ডের খবর দিন। পেশেন্টের ব্লিডিং কমানোর জন্য জরায়ুর একটা অপারেশন অতি গুরুত্বপূর্ণ, যে অপারেশনের কারণে পেশেন্ট পরবর্তীতে আর কখনো বাচ্চা নিতে পারবে না। পেশেন্টের হাজব্যান্ডের অনুমতি থাকলে আমরা পেশেন্টকে সিজার ও জরায়ুর অপারেশন একসাথেই করব কিছুক্ষণের মধ্যে। ডক্টরের কথা শুনে ইকবাল খানের ধ্যান ভাঙলো। বলল, ডক্টর, জরায়ুর অপারেশনটা কি না করলে হয় না? ডক্টর অনেক নিষ্ঠুরভাবে উত্তর দিলেন, যদি আপনাদের মেয়ে বেঁচে না থাকে তাহলে পরবর্তীতে বাচ্চা কিভাবে নেবে? জরায়ুর এই অপারেশনটা না করলে পেশেন্টকে বাঁচানো হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। এখন পছন্দ আপনাদের। ইকবাল খান বললেন, ঠিক আছে, আমি বাইরে পেশেন্টের আরও গার্ডিয়ান আছে, তাদের সাথে আলোচনা করে আপনাকে জানাচ্ছি। ডক্টর বললেন, এই অপারেশনটার ক্ষেত্রে অন্য কারো মতামত গ্রহণযোগ্য নয়। এখানে হাজব্যান্ডের স্বাক্ষর অবশ্যই লাগবে। আপনারা পেশেন্টের হাজব্যান্ডকে দ্রুত আনার ব্যবস্থা করুন। মানে আর কি, এখানে বিষয়টা হয়েছে শুধু আবিরকে লাগবে আর কি, অন্য কারো মতামতই গ্রহণযোগ্য নয়। হঠাৎই বাহিরে কারো অনেক চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আরিফ আর ইকবাল খান ছুটে গেল বাহিরে। দেখলো রাসেল আর রাকিব আবিরকে জড়িয়ে ধরে আছে আর বারবার বলছে শান্ত হতে। আবির তানভীরের কলার ধরে আছে। আবিরের মুখে একটাই শব্দ, আমার মেঘের এই অবস্থা তুই আমাকে আগে বলিসনি কেন? আমাকে কেন মিথ্যে সান্ত্বনা দিয়ে হসপিটালে আটকে রেখেছিলি? তানভীর বারবার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আবির তা শুনতে নারাজ। আরিফ ও ইকবাল খান এগিয়ে গেল আবিরের দিকে। তানভীর বলল, ভাইয়া তুমি প্লিজ শান্ত হও, বোনও সুস্থ হয়ে যাবে। তুমি এত অশান্ত হলে আল্লাহ না করুক তোমার কোনো বড় ক্ষতি হয়ে যাবে। তানভীরের কথা শুনে আবিরের মেজাজ যেন আরও তুঙ্গে চড়ে গেল। শক্ত হাতে থাবা দিল তানভীরের গলায়।